শুনেছি টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজে আসা প্রশ্ন নিয়ে কি তোমরা নাকি অনেক ভীত। ভয় পাওয়ার কিছু নেই। এই যে প্রশ্নগুলা এগুলো কিন্তু বোর্ডেও কিন্তু এসেছে, হয়তোবা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন মনে হতে পারে, আমি তোমাদের জন্য সলভ করে দেবো। এবং আজকে আমি যেভাবে তোমাদের কম্পিটিং সেন্টেন্স পড়াবো সেটা তোমাদের হচ্ছে ডিরেক্টলি বোর্ড প্রশ্নে তুমি কিভাবে অ্যান্সার গুলো করবে, কিভাবে তুমি কোশ্চেন গুলো বুঝবে, এটাও ক্লিয়ার হবে। ঠিক আছে। আজকে আমি প্রথমত তোমাদের দেখাবো নটরডেম কলেজে 2026 সালে যে প্রশ্নটা এসেছে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি তোমাদের সলভ করাবো। চলো দেখে আসি। এ নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। এ নাম্বার কোশ্চেন বলতেছে দিস ফাইলস আর হাইলি কনফিডেন্সিয়াল। এখানে কনফিডেন্সিয়াল বলতে তোমার গোপনীয় বোঝায়। কনফিডেন্সিয়াল মানে কি গোপন বা গোপনীয়। ঠিক আছে। প্লিজ কিপ দেম ইন আ লকাল লিস্ট। লিস্ট খুবই কমন একটা রুলস বলা যায়, বোর্ডে বিভিন্ন সময় কিন্তু লিস্ট থেকে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, লিস্টের থেকে রুলসটা কি, লিস্টের পরে তোমার হচ্ছে সাবজেক্টের পরে শুড বা মাইট বসে। লিস্টের পরে সাবজেক্টের পরে শুড বা কি মাইট বসে। ধরেন আমি শুড বসাইলাম, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম অবশ্যই, তারপরে এক্সটেনশন। এই এক্সটেনশনটা হচ্ছে বাক্য যেমন তোমাকে ডিমান্ড করবে সেভাবে তুমি এক্সটেনশনটা ইউজ করবা। এখন বলতেছে দেখো প্লিজ কিপ দেম ইন আ লকার। দয়া করে সেগুলোকে লকারে রাখো, নয়তো লেস্ট ভয় পাবা নয়তো। তাহলে এরপরে কি হবে, তো দেখো লেস্ট দে শুড বি লস্ট। এগুলো কি লকারে রাখো, নয়তো এগুলো কি হয়ে যাবে, হারাই যাবে। এটাকে আমি প্যাসিভ করলাম, শুড এর জন্য কি বি, তারপরে কি বি এর পরে ভি3, লুজ থেকে লস্ট করা হচ্ছে। ঠিক আছে, কেন, বিকজ এটা কি ফাইলগুলো তো মনে করো কারো মাধ্যমে রাখতে হবে, তাই না, এর জন্য প্যাসিভ করা হয়েছে। ওকে, ইজি কোশ্চেন ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিকজ তোমরা লেস্টের রুলস কিন্তু সেই এসএসসি লেভেল থেকে পড়ে আসছো। ওকে, বি নাম্বার কোশ্চেনে দেখো তো, আই হ্যাভ বিন লুকিং ফর মামুন। আমি মামুনকে খুঁজছি। কুড ইউ টেল মি। তুমি কি বলতে পারো সে কোথায়। বাংলা চলে আসতেছে না, সো এটা ইংরেজিতে জাস্ট কনভার্ট করো। কুড ইউ টেল মি হোয়ার হি ইজ। হোয়ার হি ইজ, তুমি কি বলতে পারো সে কোথায়, হয়ে গেল। এবং একটা জিনিস একটু পয়েন্ট টু বি নোটেড, যেটা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সে হয় তোমাকে ক্লজ বাক্যাংশ করতে হবে, অথবা তোমাকে ফ্রেজ শব্দগুচ্ছ করতে হবে। এক শব্দে কোনো অ্যান্সার করা যাবে না, এক শব্দে কোনো অ্যান্সার করা যাবে না। ঠিক আছে। ওকে, তারপরে দেখো সি নাম্বার কোশ্চেনে খেয়াল করো। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমটা খুবই কমন, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে এবং এসেছে, এবং এখনো কিন্তু বিভিন্ন কলেজ পরীক্ষা 26 কিন্তু এসেছে। ঠিক আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। ইট ইজ হাই টাইম থেকে দুইটা রুলস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট সহ, একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে কি বলতো সাবজেক্ট সহ, আরেকটা হচ্ছে তোমার সাবজেক্ট ছাড়া। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে ভি2 ইউজ করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম অবশ্যই। এখানে শুড বা মাইট বন্য কিছু দেওয়া যাবে না। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে কি করতে হবে, ডিরেক্টলি ভার্বের পাস্ট ফর্ম অফ ভি2 ইউজ করতে হবে। চলো বাক্যটা একটু পুরার অংশ একটু দেখে আসি, মিনিং কি বলছে। বলতেছে হিজ ইনসলেন্ট অ্যাটিটিউড এন্ড কন্ট্রোভার্সিয়াল অ্যাক্টিভিটিস হ্যাভ রুইন্ড আওয়ার পার্টিস ইমেজ। এই যে রুইন বলতে গেলে কি নষ্ট করে দেওয়া, খারাপ করে দেওয়া। তার মানে তার বিতর্কিত কর্মকাণ্ড কি করেছে, আমাদের পার্টির ইমেজ নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, তার মানে অবশ্যই কি করতে হবে, তাকে আর পার্টিতে নেওয়া যাবে না, তাহলে রিমুভ করে দিতে হবে নাকি, বাক্যের অর্থ বুঝতে হবে। তাহলে কি ইট ইজ হাই টাইম উই রিমুভড হিম। দেখো খুব ইজিলি হয়ে গেল, উই রিমুভড হিম। তাহলে দেখো সাবজেক্টটা কি উই, উই এর পরে কি করা হচ্ছে রিমুভ দিলাম। রিমুভটা কি হবে বলতো, ভার্বের পাস্ট ফর্ম হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে, ভার্বের পাস্ট ফর্ম হিসেবে কাজ করতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ডি নাম্বারে দেখি, চলো ডি নাম্বারে বলতেছে মিস্টার দেব হ্যাজ ভায়োলেটেড আওয়ার টার্মস এন্ড কন্ডিশনস। ভায়োলেট মানে কি বলতো, লঙ্ঘন করা। ঠিক আছে, তো ভায়োলেটেড মানে হচ্ছে মিস্টার দেব আমাদের আমাদের হচ্ছে কি করেছে, দেখো তো আমাদের কন্ডিশন গুলা, টার্মস এন্ড কন্ডিশন গুলা কি লঙ্ঘন করেছে। উই ইনসিস্টেড দ্যাট, এই ইনসিস্টেডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি বোর্ডে খুব বেশি আসে না, কিন্তু গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল জায়গা আছে। ইনসিস্টের পরে আমরা কি করব, ইনসিস্ট মানে কোনো কিছুতে জোর দেওয়া বোঝায়। উই ইনসিস্টেড দ্যাট, ঠিক আছে, আমরা জোর দিয়েছিলাম, কিসের জন্য জোর দিয়েছিলাম, সে টার্মস এন্ড কন্ডিশন ভেঙে দিয়েছিল, তাই না, তার জন্য জোর দিয়েছিলাম। এখন গ্রামাটিক্যাল জায়গাটা দেখো, ইনসিস্টেড এর পরে সবসময় তোমার মনে করো বেস ভার্ব ইউজ করতে হবে, তোমাকে কি ইউজ করতে হবে, বেস ভার্ব বা ভার্বের যে বেস ফর্ম। ঠিক আছে, এটাকে তারপরে তুমি চাইলে অ্যাক্টিভ বা প্যাসিভে কনভার্ট করতে পারো অ্যাকর্ডিং টু দ্য মিনিং। তাহলে এখানে আমি কি করি, উই ইনসিস্টেড আমরা জোর দিয়েছিলাম কিসের জন্য, যে হি শুড বি হেল্ড কনসিয়াস। তার মানে দেখো আমরা তাকে জোর দিয়েছিলাম সে যেন এটাতে আরো বেশি কি করে বলতো, সচেতন হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করলাম, উই ইনসিস্টেড দ্যাট হি শুড বি হেল্ড কনসিয়াস। এখানে হেল্ড কনসিয়াস বলতে গিয়ে সচেতনতাটা বাড়ানোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, বেস ভার্ব হিসেবে তোমার মনে করো ডিরেক্টলি শুড বি, তারপরে মনে করো কি করলাম, আমি ডিরেক্টলি একটা
V3 ইউজ করে দিলাম। কি ইউজ করে দিলাম বলো তো? V3 ইউজ করে দিলাম। ওকে, ওকে, তারপরে চলো ই নাম্বার কোশ্চেনটা দেখি। ই নাম্বার বলতেছে এভরিওয়ান ইজ স্যালুটিং দ্য অফিসার, সবাই অফিসারটাকে স্যালুট করতেছে। হি লুকস অ্যাজ ইফ, অ্যাজ ইফটা কমন, অ্যাজ ইফ ব্যাস মানে জানো, গ্রামারটা একটু শর্ট করে বলি, তোমরা জানো যদিও। অ্যাজ ইফ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট থাকে তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আর অ্যাজ ইফ এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ কি পাস্ট পারফেক্ট। তাহলে অ্যাজ ইফ এর আগে এখানে কি আছে বলো তো? ডিরেক্টলি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? সেখানে কি আছে তাহলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। বলতেছে হি লুকস অ্যাজ ইফ, তাকে এমন ভাবে দেখতে লাগছিল যেন, যেন কি দেখো তো? হি ওয়ার আ কমান্ডার। হ্যাঁ, এটা খেয়াল করো। তাকে এমন ভাবে দেখতে লাগছিল, তাকে এমন লাগছিল যেন সে একজন কি কমান্ডার। তোমরা এটা পারো, এটা আমি নিয়ে আর বেশি কথা বলছি না। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছে। এফ নাম্বার প্রশ্ন খেয়াল করো। আই মেট মাই স্কুল ফ্রেন্ডস লাস্ট ইয়ার, আমার স্কুলের বন্ধুর সাথে দেখা হয়েছিল গত বছর। ভালো মতো খেয়াল করো, বাক্যের মিনিং বুঝতে হবে। বলতেছে ইট হ্যাড মোর দ্যান 10 ইয়ার সিন্স। সিন্স যদি বাক্যের মিডিলে থাকে তাহলে গ্রামার কি পরিবর্তন হয় খেয়াল করতে হবে। সিন্স যদি বাক্যের মিডলে থাকে তাহলে গ্রামারের দুইটা জায়গায় এটা অনেকটা কাজ করে অ্যাজ ইফ আর অ্যাজ দো এর মতো। খেয়াল করো, সিন্স যখন বাক্যের মাঝে বসবে তখন সিন্সের আগের অংশ, এই যে সিন্স বসেছে না, তাহলে সিন্সের যে আগের অংশ এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিন্সের আগের অংশ যদি কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই বাক্যটা খেয়াল করো, ইটটা সাবজেক্ট, এরপরে কি বলতেছে? হ্যাড বিন। এখানে অলরেডি মনে করো হ্যাড প্লাস V3, মানে এটা কোন টেন্স বলো তো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। এটা অলরেডি পাস্ট পারফেক্টে আছে, তাহলে পরের অংশ আমি কি করব? পাস্ট পারফেক্ট করব। নরমালি এখানে কোনো পরিবর্তন দরকার নাই, ঠিক আছে? তাহলে ইট হ্যাড বিন মোর দ্যান 10 ইয়ার্স, 10 বছরের বেশি হয়েছে। কি বলতো, কিভাবে বলা যায়? 10 বছরের বেশি হয়েছে আমরা স্কুল ত্যাগ করেছিলাম, ঠিক আছে? তাহলে ইট হ্যাড বিন মোর দ্যান 10 ইয়ার্স সিন্স উই হ্যাড লেফট স্কুল। এই তো হয়ে গেল, 10 বছরের বেশি হয়ে গেছে আমরা স্কুল ত্যাগ করেছি। ঠিক আছে, গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা যেটা বুঝতে পারোনি। তারপরে দেখো জি নাম্বার কোশ্চেনে খেয়াল করো, বলতেছে নেইদার ডিড হি ওয়্যার আ হেলমেট, ঠিক আছে, নর ড্যাশ ডাজ হি গট সেভারাল ইনজুর্ড। ডাজ মানে এভাবে, সে এভাবে ইনজুর্ড হয়ে গেছিল। তাহলে কোশ্চেনটা এখানে হচ্ছে তোমার নেইদার নর থেকে, ঠিক আছে? নেইদার নর বলতে কি বোঝায়? নেইদার নর বলতে কিন্তু কোনোটি না বোঝায়। তাহলে বলতেছে নেইদার ডিড হি ওয়্যার এ হেলমেট, নর, নরের পরে কি? নেদারের পরে যে ওয়ার্ডটা বসেছিল সেটাই বসাবো। তাহলে নেদারের পরে কি বলতো? ডিড। তাহলে কি হবে? নর ডিড হি লিমিট হিজ স্পিড। খেয়াল করো তো কোশ্চেনটা বুঝছো কিনা। বলতেছে দেখো নেইদার ডিড হি ওয়্যার এ হেলমেট, সে হেলমেটও পরেনি, আবার কি করেনি বলতো? গাড়ির গতিও কমেনি। এই জন্য কি লিখলাম আমি দেখো তো? নর ডিড হি লিমিট হিজ স্পিড, ঠিক আছে? দাস এভাবে হি গট সেভারলি ইনজুর্ড, এভাবে কি হলো? সে সে তীব্রভাবে বা বড়ভাবে আহত হলো, ঠিক আছে? তাহলে কোশ্চেনের মিনিংটা তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনটা তোমাকে কি বলছে। আশা করি নেদার নর থেকে কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এরপরে যাই চলো ইস নাম্বারে। বলতেছে রবিন ইজ সো ফরচুনেট, ফরচুনেট বলতে ভাগ্যবান, ঠিক আছে? স্কেয়ারসলি হ্যাড হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন। এই যে হার্ডলি হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, তারপর নো সুনার হ্যাড, এগুলো দিয়ে কি বোঝায় বলতো? একটা কাজ হতে না হতেই বোঝায়, ঠিক আছে? তাহলে স্কেয়ারসলি হ্যাড যখন বাক্যের ভিতরে থাকবে, এখানে বলতেছে স্কেয়ারসলি হ্যাড হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন, মানে গ্রাজুয়েশন, তার গ্রাজুয়েশনটা, কার গ্রাজুয়েশন? রবিনের গ্রাজুয়েশনটা। তাহলে গ্রাজুয়েশন শেষ হতে না হতেই, শেষ হতে না হতে সে চাকরি পেয়ে গেল, ধরে না একটা বাক্য দিলাম। এখন স্কেয়ারসলি হ্যাড যখন বাক্যের মধ্যে থাকবে তখন প্রথমত শুরু করতে হবে হোয়েন দিয়ে। মনে রাখবা, হার্ডলি হ্যাড এবং স্কেয়ারসলি হ্যাড যখন থাকবে তখন আমি শুরু করব হোয়েন দিয়ে, আর নো সুনার হ্যাড যদি থাকে তখন আমি শুরু করব দেন দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে কি করব? স্কেয়ারসলি হ্যাড হি কমপ্লিট হিজ গ্রাজুয়েশন, হোয়েন, প্রথমত আমি হোয়েন দিব, তারপরে কি দিব? সাবজেক্ট, হোয়েন হি গট আ জব। মানে কি হলো? মিনিংটা হলো সে গ্রাজুয়েশন শেষ করতে না করতে একটা জব পেয়ে গেল। ওকে, আশা করি বুঝছো। দেখো আই নাম্বার কোশ্চেন, আমরা লাস্টের দিকে চলে আসি। বলতেছে আই অলওয়েজ ক্রেভ ফর ট্রাভেলিং, আমি অবশ্যই কি করতে চাই? আমার ট্রাভেলিং এর বলে একটা ভালো একটা ক্রেভিংস আছে, ঠিক আছে? হ্যাড আই এনাফ মানি, এই যে কন্ডিশনাল থেকে এসেছে। ইফ এবং হ্যাড যদি বাক্যের প্রথমে থাকে এবং শর্ত দেয় তখন সেটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলবো। এখন এটা কোন কন্ডিশনাল? হ্যাড আই এনাফ মানি, এটা ডিরেক্টলি একটা সেকেন্ড কন্ডিশন হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে?
সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন বলতে গেলে কি বোঝে, এখানে হেডটা ডিরেক্টলি মনে করো V2 হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? হেডটা কি হিসেবে কাজ করতেছে? V2, অর্থাৎ সাবজেক্ট আইটা কি সাবজেক্ট, এটা V2 হিসেবে কাজ করতেছে। তো সাবজেক্টের পরে V2 হলে সেটা কোন কন্ডিশন হয়? সেকেন্ড কন্ডিশন হয়। তাহলে বলতেছে হ্যাড আই এনাফ মানি এন্ড টাইম, আমার যদি যথেষ্ট টাকা এবং কি থাকতো, যে সময় থাকতো, আমি তাহলে প্রচুর পরিমাণে ট্রাভেল করতাম। বিকজ কোশ্চেনে বলেই দিয়েছে তার কি ট্রাভেলিং এ প্রচুর পরিমাণে ক্রেভিংস আছে। সো কানেক্ট করতে হবে। তাহলে এখানে কি হবে? হ্যাড আই এনাফ মানি এন্ড টাইম, আই। আর সেকেন্ড কন্ডিশন হলে কি হবে? সাবজেক্ট বসালাম আমি আই, তারপরে কি হবে বলতো? উড। কেন? সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে সাবজেক্টের পরে কি উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাক্যর যে এক্সটেনশন, ঠিক আছে? তাহলে কি হবে? আই উড ট্রাভেল আ লট। এই তো হয়ে গেল। এইটা খেয়াল করো। তাহলে কি করলাম আমি? যে হ্যাড আই এনাফ মানি এন্ড টাইম, আই উড ট্রাভেল আ লট। তার মানে আমার যদি যথেষ্ট পরিমাণ টাকা এবং সময় থাকতো, আমি প্রচুর পরিমাণে কি করতাম? ট্রাভেল করতাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে নাম্বার একদম লাস্টের কোশ্চেন খেয়াল করো, দ্য পারসন হু শি ইজ টকিং। এই কোশ্চেনটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। কোশ্চেনটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন থেকে করা হয়েছে। রিলেটিভ প্রোনাউন কিভাবে বুঝবা? যখন বাক্যের ভিতরে যে কোনো ডাব্লিউএস কোশ্চেন গুলা কোনো বাক্যকে কানেক্ট করে, দুই অংশকে কানেক্ট করে, তখন সেটাকে আমি কি বলবো? রিলেটিভ প্রোনাউন বলবো। এই কোশ্চেন গুলো করার আগে পুরো বাক্যটা একটু ভালো মতো পড়ে নিবা। কি বলতেছে দেখো, দ্য পারসন হু শি ইজ টকিং ড্যাশ শি মাস্ট অ্যাভয়েড দিস কোম্পানি। তার মানে এই কোম্পানি বলতে সঙ্গের কথা বোঝাচ্ছে। তার মানে বলতেছে এই সঙ্গে কোনো ধরনের সমস্যা আছে, তাই না? তাহলে এখানে খেয়াল করো, দ্য পারসন হু শি ইজ টকিং। এখন শি ইজ টকিং, টকিং এর পর অবশ্যই কোনো একটা ব্যক্তির সাথে কথা বোঝাচ্ছে। তাহলে টকিং উইথ, খেয়াল করো ভালো মতো, টকিং উইথ বলতেছে দেখো, দ্য পারসন হু শি ইজ টকিং উইথ আ নটি ম্যান। খেয়াল করো, বলতেছে কিভাবে আমি এই জিনিসটা করলাম, যে দ্য পারসন হু শি ইজ টকিং উইথ আ নটি ম্যান, তার মানে সে একটা নটি বা খারাপ বা দুষ্ট মানুষের সাথে কথা বলছিল। এবং এটা দেখো বাক্যের সাথে আবার কানেক্ট করে গেল, শি মাস্ট অ্যাভয়েড হিজ কোম্পানি, তাকে অবশ্যই সঙ্গটা কি করতে হবে? অবশ্যই সঙ্গটা অ্যাভয়েড করে চলতে হবে, পরিহার করে চলতে হবে, ঠিক আছে? তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন কি করলো, দা দা পারসনটাকে কি করলো? ডিফাইন করলো এই অংশটুকু, উইথ আ নটি ম্যান অথবা উইথ আ নটি পারসন। কিন্তু পারসন দেওয়া আছে, সো পারসনটাকে আমরা ডিফাইন করলাম না। তাহলে হু বলতে কাকে বোঝাচ্ছে? এই অংশটুকু বোঝাচ্ছে। রিলেটিভ প্রোনাউন বাক্যের মিডিলে থাকবে। এটা তোমার ডিরেক্টলি তোমার কি করতে পারে বলতো? রিলেটিভ প্রোনাউনের পরের অংশ ফাঁকা থাকতে পারে, আবার কখন রিলেটিভ প্রোনাউনটা ওই পাশে বসে এই পাশে তোমাকে ফাঁকা রাখতে বলতে পারে। এবং যখন বাক্যের ভিতরে রিলেটিভ প্রোনাউন থাকবে, তখন সেটাকে আমি কি বলতে পারবো বলতো? ডিরেক্টলি কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবো। কেন? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এই হুটা যেটি রিলেটিভ প্রোনাউন এবং ক্লজ মার্কার হিসেবে বসবে, এর আগে একটা ক্লজ থাকবে, পরে আবার কি করবে? আরেকটা ক্লজ থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরেও কেউ বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবা। আর কমেন্টে তোমরা যদি না বুঝতে পারো, আমাকে তোমরা হচ্ছে ডিরেক্টলি বলতে পারো যে তোমাদের কোন কোন বোর্ডে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, আমাকে তোমরা জানাবে। এবং ডিরেক্টলি তোমরা আমাকে বোর্ডের স্ক্রিনশটও দিতে পারো, বোর্ডের প্রশ্ন হতে পারে, যে কোনো কলেজ পরীক্ষার প্রশ্ন হতে পারে, কোনটা নিয়ে তোমরা বেশি সমস্যায় ভুগছো আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।